হান্টিং অ্যাডলাইন পার্ট 18 চ্যাপ্টার 11 দ্য শ্যাডো। আরেকটা ভিডিও আছে ফোনের ভিতর দিয়ে যে গভীর কণ্ঠে বলল, আমি সোফা থেকে তাড়াহুড়ো করে উঠে দাঁড়িয়ে আমার অফিসের দিকে গেলাম। একটা 10 ফুট লম্বা ডেস্ক জুড়ে কম্পিউটার স্ক্রিনের সারি, আর এখানে আমার সব অন্যান্য অবৈধ ডিভাইস রাখা, জামারস ট্র্যাকার্স, আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে কিছু বাটন যা চাপলে বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটবে ইত্যাদি। এখানে যত জিনিস আছে মনে হয় শুধু এই রুমটাই $1,000,000 সমান। এটা একই সাথে আমার খুশির জায়গা আর জীবন্ত দুঃস্বপ্ন। এখানে আমি দুনিয়ার পরিবর্তন আনি, এখানে আমি নারী ও শিশুদের খুঁজে বের করি যাদের বাঁচানোর জন্য, আবার একই সাথে দেখি ওই অসুস্থ লোকেদের যারা তাদের উপর নির্যাতন চালায়। উচ্চ সিকিউরিটি বিল্ডিং গড়তে, মেয়েদের বাঁচাতে এবং তাদেরকে গ্রিডের বাইরে আশ্রয়স্থল আর নিরাপত্তা দিতে টাকার দরকার হয়। বড় বড় পৌরসভা আমাকে অগণিত টাকা দেয় বিভিন্ন বাজে কারণে, তাদের প্রতিদ্বন্দ্বীর সিস্টেম হ্যাক করার জন্য। হয় তারা প্রতিযোগিতা করতে করতে জানতে চাইছে অপরজন কী বানাচ্ছে, অথবা তাদের একে অপরের বিরুদ্ধে মামলা আছে তাই তারা তথ্য খুঁজে বের করতে চায়। তাদের একে অপরের সাথে কী সমস্যা সেসব বিষয়ে আমি কেয়ার করি না। আমার চিন্তা শুধু এটুকুই যে তারা আমাকে যেসব কারণে ভাড়া করেছে সেটা পেয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত কোনো ধনী লোক জঘন্যভাবে হেরে যায়, আমার ক্লায়েন্ট বিশাল মুনাফা দেয়, আর আমি তার উপর সুদ কামাই করি। এটা নোংরা বিষয়, কিন্তু আমি কখনোই হাত পবিত্র রাখার ব্যবসায় ছিলাম না। এটা আমাকে আমার জীবন মানব পাচার শেষ করার জন্য উৎসর্গ করার সুযোগ দেয়। কোথায়? আমি চেঁচিয়ে উঠলাম। আমার আঙুলগুলো ইতিমধ্যেই কিবোর্ডের উপর উড়ছে। ইতিমধ্যে ইনক্রিপ্ট হয়ে গেছে আর তোমাকে ইমেইলে পাঠানো হয়েছে। আমি ঘাড় ঘুরিয়ে ক্রাক শব্দ করলাম। পেশিগুলো টেনে ধরে প্রস্তুত হলাম এমন কিছুর জন্য যেটা আমার খাওয়া মাংসের ফালিটাকে পেটে ডুবে যাওয়া ভাঙা জাহাজের মতো ভারী করে তুলবে। ভিডিওটা শুরু হলো। আমি আমার প্রবণতা প্রকাশ না করতে চিৎকার করলেও ভলিউম বাড়িয়ে দিলাম যাতে স্পষ্ট শুনতে পারি। এটা একটা দানবীয় শয়তানের উপাসনার জঘন্য ভিডিও। যিনি রেকর্ড করেছে তিনি ভারী শ্বাস নিচ্ছে, সম্ভবত ধরা পড়ার ঝুঁকির কারণে। এমন কিছু করতে গিয়ে তার এমন অবস্থা হচ্ছে যা ভীষণ বিপজ্জনক। 4জন কালো পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে একটা পাথরের স্ল্যাবের উপর, যেখানে একটা ছোট্ট ছেলে বাঁধা। বারবার সে চেঁচাচ্ছে তাকে ছেড়ে দিতে, সাহায্যের জন্য। কাদার সময় তার ছোট্ট কণ্ঠ ভেঙে যাচ্ছে। যখন তারা বাঁকাছুরি ঢুকিয়ে দেয় তার বুকে, তখন আমি আমার মুখের ওপর হাত বুলালাম। তারা ধাতব গবলেট রক্ত দিয়ে ভরল আর পুরো কাপ এক চুমুকে শেষ করে ফেলল। আমি নিজেকে জোর করলাম এই ছেলেটার ভিডিওটা দেখে যেতে আর সহ্য করতে, কারণ যদিও এই নির্দোষ আত্মা এখন আর নেই, তবুও আমি আমার ক্ষমতার সবটুকু দিয়ে তার জন্য ন্যায় বিচার খুঁজে বের করব। ভিডিও শেষ হলে আমাকে মুখ ফিরিয়ে নিলাম। বমি করার ইচ্ছা দমিয়ে শ্বাস নিচ্ছি। জেইড, আমি ভুলেই গিয়েছিলাম যে যে ফোনে আছে। হ্যাঁ, আমি সাড়া দিলাম, আমার কণ্ঠস্বর শূন্য আর কর্কশ। আমি দেখতে পারিনি ম্যান, আমি পারিনি। আমি চোখ বন্ধ করে গভীর শ্বাস নিলাম। ঠিক আছে, আমি বললাম, তোমার দরকার নেই। যে জানে আমি এসব জিনিসে কতটা কষ্ট পাই, কিন্তু সে এটাও জানে আমি সবসময় এগুলো থেকে মুখ ফিরিয়ে নিতে অস্বীকার করি। মানব পাচারের ব্যাপারে বেশিরভাগ মানুষ এমনটাই করে। সবাই জানে এটা আছে, আর বেশিরভাগ মানুষ শুধু নিজেদের বাঁচানোর কৌশল শিখবে, কিন্তু যখন বাস্তবতা সামনে আসে তখন তারা সেটা দেখতে পাবে না, শুনতে পাবে না, সেই হীনতা দেখতে পাবে না। কারণ যদি তারা না দেখে তবে তারা আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরে গিয়ে বাঁচতে পারবে যেন কোনো মানুষই মরছে না। যে তাদের মতো নয়, কিন্তু সে যা পারছে তা করছে, কিন্তু তার এসব সহ্য করার মতো পেট নেই। আর আমিও তাকে কখনো দোষ দেই না, কারণ আমারও নেই। আর সত্যি বলতে যাদের আছে তারাই এসব পাচার করে আর অপরাধ চালায়। এরা কি এই 4জন যাদের আমরা ট্র্যাক করেছিলাম? আমি জিজ্ঞাসা করলাম। যে দীর্ঘশ্বাস ছাড়ল। না, মার্ককে গতরাতে তার স্ত্রী সহ এক রেস্টুরেন্টে দেখা গেছে ভিডিওর টাইম স্ট্যাম্পে। মনে হচ্ছে আলাদা লোক।
কিন্তু এদের চেনা যাচ্ছে না। আমার ধারণা তারা উপাসনাটা শুধু একবারই করে। আমি মাথা নাড়লাম। আমার মাথায় ঘুরছে যে কিভাবে এই ফাঁকের সাথে আমি কি না করতে যাচ্ছি। প্রায় 6 মাস আগে ডার্ক ওয়েবে একটা ভিডিও লিক হয়েছিল, যেখানে 4জন কালো পোশাক পরা লোক একটা মেয়ের উপর রিচুয়াল করছে। আমি জানি না সেটা অহংকার ছিল নাকি অন্য কিছু, কিন্তু লোকগুলো হুড নামিয়ে রেখেছিল, নির্বিকারভাবে সবাইকে দেখতে দিয়েছিল তারা কারা। ভিডিওর কম কোয়ালিটি আর ম্লান আলোতেও আমি সঙ্গে সঙ্গে তাদের চিনতে পেরেছিলাম। সেনেটরস মার্ক সিনবার্গ, মিলার ফোরম্যান, জ্যাক বেয়ার্ড আর রবার্ট ফিশার। তারা ছোট্ট মেয়েটিকে একটি সিমেন্টের স্ল্যাবের উপর ঘিরে ধরে তাকে ছুরি মেরেছিল আর তারপর তার রক্ত খেয়েছিল। মেয়েটি তখনও বেঁচে ছিল। পুরুষগুলো তার পাশে মন্ত্র জপার সময় সে মোচড়াচ্ছিল আর ফুসফুস ফাটানো চিৎকার করছিল। ঠিক একই রকম রিচুয়াল ওই ছোট্ট ছেলেটির সাথেও ঘটেছে, যেটা এখন আমার কম্পিউটার স্ক্রিনে লুপ করছে। কিন্তু এই একটিতে 4জন পুরুষ যারা ছেলেটিকে ঘিরে রেখেছিল, তারা লম্বা তীক্ষ্ণ নোঙর করা হুড মাথার ওপর টেনে রেখেছিল, যাদের পরিচয় গোপন করে। আমি ইতিমধ্যেই অনুভব করছি যে আমি আবার সেই ব্ল্যাক হোলে পিছলে যাচ্ছি, যেটা থেকে 6 মাস আগে প্রায় সপ্তাহখানেক সময় লেগেছিল বের হতে। এটা আমাকে আমার জীবনের সবচেয়ে অন্ধকার হেড স্পেসগুলোর একটিতে ফেলেছিল। প্রথম ভিডিওটা দেখার পর আমি নিজেকে একটি রুমে লক করে রেখেছিলাম এবং 26 ঘন্টা ঘর থেকে বের হইনি। আমি শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েছিলাম। আমার স্বাভাবিক হতে দিনের পর দিন লেগেছিল এই জ্ঞানের সাথে, যেগুলো এই বাচ্চাদের সাথে করা হচ্ছে। সেই অসহায়ত্ব আরও বাড়তে থাকলো যখন আমি ডার্ক ওয়েব এক্সপ্লোর করে হাজার হাজার ভিডিও পেলাম, যেখানে বাবা মায়েরা তাদের নিজেদের বাচ্চাদের রেপ করছে। তার সাথে আরও মিলিয়ন ভিডিও আছে টর্চার, ক্যানিবালিজম এবং এমনকি নেক্রোফিলিয়া নিয়ে। অনেক ভিডিও ঘেটে রেড রুমে, যেখানে বায়াররা ডাইরেক্ট কিভাবে তারা ভিকটিমকে টর্চার, রেপ এবং মারবে তা করতে পারে। আর এসব শুধু সেগুলোই যেগুলোতে বাচ্চারা জড়িত। ওই ভিডিওগুলোই বিশেষ করে আমাকে যে তৈরি করতে পরিচিত করেছে 5 বছর আগে। যেহেতু আমি ছোট ছিলাম, তাই আমার কম্পিউটার সায়েন্সের দিকে একটা ন্যাচারাল ট্যালেন্ট ছিল, আর আমার স্কিল গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলোর টপ হ্যাকারদেরও ছাড়িয়ে গেছে। ডার্ক ওয়েবে নিজেকে খুঁজে পাওয়া আর ওই ভিডিওগুলোর দেখা একদম দুর্ঘটনা ছিল, কিন্তু এটা আমার জীবন পাল্টে দিয়েছে। তারপর থেকে আমি ঘুমাতে পারিনি, অসুস্থ মানুষজন টাকা দিয়ে লাখ লাখ বাচ্চাদের ওই জিনিসগুলোর মধ্যে ফেলছে সেটা জানার পর। তার থেকেও খারাপ এটা জেনে যে যারা এই কাজগুলো করে শুধু নিজেদের আনন্দের জন্য আর টাকা অর্জনের জন্য। এজন্যই আরও অনেক নারী আর বাচ্চা প্রতিদিন হারিয়ে যেতে লাগলো, যাতে তাদেরও ওই একই জিনিসগুলোর মধ্যে ফেলা যায়। তখন থেকে আমি আমার মিশন বানিয়েছি, তাদের সবাইকে খুঁজে বের করব আর মারব। এই পর্যন্ত আমি শত শত মানুষ মেরেছি। মানব পাচারে জড়িত থাকা প্রাণীদের অবস্থান জানাসহ আমার 100% প্রুফ আছে। এখন আমি সরকারের মধ্য দিয়ে আমার পথ তৈরি করব। প্রথম ভিডিওর ওই 4জন রাজনৈতিক কার্যরত ব্যক্তি দিয়ে শুরু করব, তারপর বাকিদের মধ্যে যাব। আমি একদম ঠিক জানি তারা কোথায় থাকে, কি খায়, কোথায় ঘুমায়, হাগু করে আর কি কাজ করে। কিন্তু তারা যেটা আমাকে এখনও লিড করেনি তা হলো কোথায় এই উপাসনাগুলো ঘটে। প্রতিদিন যেই দিনগুলোতে ওই তথ্য আসে না, সেদিন ওই উপাসনাগুলো আরও বেশি পারফর্ম হবে। আমরা ভিডিওটা যে লিক করেছে তার আইপি অ্যাড্রেসে কি কোনো হিট পাওয়া গেছে? আমি জেকে জিজ্ঞেস করলাম, যদিও আমি ইতিমধ্যেই উত্তরটা জানি। না, তারা তাদের সকল চিহ্ন ঢেকে ফেলেছে। যে কেউ এটা জেনে বুঝেই লিক করেছে। যে উত্তর দেয়। আমি আবার আমার গলা ঘোরালাম, দাঁত চেপে ধরলাম। 8-60 মাংসপেশি থেকে ছড়িয়ে পড়া জ্বলন্ত ব্যথার বিরুদ্ধে। সবচেয়ে বেশি আমি চাই আমার ছোট্ট মাউসের হাত যেন আমার ঘাড় আর কাঁধের গিঁটগুলো খুলে দেয়, কিন্তু সেটা হতে একটু সময় লাগবে, বিশেষ করে তার অনুমতি পাওয়ার আগে। ঠিক আছে, আমি দেখব এই নতুন ভিডিও দিয়ে কি বের করতে পারি। কল শেষ করার আগে বললাম, ফাক, আমার এখন একটা ড্রিঙ্কস দরকার, আর আমার ছোট্ট মাউসের বাড়িতে আমার প্রিয় হুইস্কির একটা বোতল আছে।
একটা হাড় ঠান্ডা শীতলতা আমার ঘাড়ের পেছনে বসে গেল। আমি দাঁত ফোঁস করে মাথা ঘোরালাম। নিশ্চিত ছিলাম কাউকে না কাউকে আমার পেছনে দাঁড়িয়ে পাবো, কিন্তু কেউ নেই। তবুও একটানা ঠান্ডা আমাকে ঘিরে রাখছে ঘন কুয়াশার মতো। আমি ইতিমধ্যেই কয়েকটা ব্যাখ্যাতীত জিনিস পার্সন্স ম্যানর ঘুরতে গিয়ে অভিজ্ঞতা করেছি, কিন্তু সেই ভূতটা আমার ঘাড়ে চড়ে বসেছে। তার সময় খুবই খুবই খারাপ। ফিরে যা, আমি দাঁত চেপে বিড়বিড় করে আবার ঘুরে দাঁড়ালাম। অবাক করার মতো সেটা সত্যিই সরে গেল। যেই হোক, আমি আবার ফিরে গেলাম আমার হুইস্কি গ্লাসের দিকে ফ্যালফ্যাল করে তাকাতে। যারই হুইস্কি এটা হোক না কেন, বেশ ঐশ্বরিক। ক্রিস্টাল কাপে চুমুক দিতেই জিহ্বে একটা লেবুর স্বাদ পেলাম। অ্যাডি উপরে ঘুমাচ্ছে, সে জানেই না আমি এখানে নিচে বসে আছি আর তার হুইস্কি খাচ্ছি। আমার মাথার ভেতরটা মৌচাকের গুঞ্জনে ডুবে আছে। আমরা দুইজন কর্মচারী তার পুরো বাড়ির সিকিউরিটি সিস্টেম ইনস্টল করেছে, অজান্তে তাদের বসকেই বাইরে রাখতে। আমি প্রায় এই সিস্টেমগুলো আবিষ্কার করেছি, তাই আমার ফোনের এক ক্লিকে এগুলো নিষ্ক্রিয় করতে একদমই সক্ষম। শুরুর দিকে আমি কেবল তার তালা খুলতাম ঢোকার জন্য, তারপর বের হওয়ার সময় আবারও তালা খুলতাম। তার বাড়িতে একমাত্র প্রাণীদের আমি হতে দেব, আর এই বাজে তালা থাকা সত্ত্বেও আমি কখনোই তাকে অসুরক্ষিতভাবে ফেলে রাখব না। যখন সে সিকিউরিটি সিস্টেম ইনস্টল করলো, আমি খুব স্বস্তি পেয়েছিলাম, যদিও সেটা আমাকে বাড়ির বাইরে রাখার জন্যই ছিল, ওইসব বাধা ভাঙা আরেকটা পাঠ শেখানোর মতোই। শেষমেশ সে এটা শিখবে যে সে আমাকে তেমনভাবে আটকাতে পারবে না, ঠিক যেমনভাবে সে অন্য কোনো পুরুষকে ফাঁকও করতে পারবে না। অন্যদিন সে আমাকে ওটা বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু তার ক্যামেরার দিকে একবার তাকিয়েই আমি বুঝে ফেলেছিলাম যে ওটা শুধু ধাপ্পাবাজি, শুধু আমাকে উত্তেজিত করার চেষ্টা। প্রায় কাজ করছিল যতক্ষণ না আমি ভেবে নিলাম যে আমি তার সাথে ধীরে ধীরে এগোচ্ছি। শুরুর দিকে আমি প্রাণপণ চেষ্টা করেছি তাকে ভুলে যেতে। আমি পালানোর চেষ্টা করেছি, কিন্তু আমি তাকে আমার মাথা থেকে বের করতে পারিনি। সেই বইয়ের দোকান থেকে বাড়ি গিয়ে আমি নিজেকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু যত বেশি আমি ভেতরের জানোয়ারকে বোঝাতে চেয়েছি তাকে একা ছেড়ে দিতে, ততই সেটা ক্ষিপ্ত হয়েছে। আর যেই মুহূর্তে আমি তার জীবন নিয়ে খোঁচাখুচি শুরু করলাম, যা পারি সব খুঁড়ে আনতে লাগলাম, আসক্তি কেবল আরও বড়ই হলো। সে একরকম অপ্রচলিত ব্রেইন টিউমার হয়ে গেল, যে আমার জীবনের প্রতিটি জাগ্রত মুহূর্তে আমাকে পীড়িত করে তুলছে। মাঝে মাঝে মনে হয়, যদি আমি তাকে আমার ভেতর থেকে কেটে ফেলার চেষ্টা করি, তাও আমি বাঁচতে পারবো না। আরেক চুমুক হুইস্কি খেতে খেতে আমি আমার বুড়ো আঙুল তার তর্জনীর মধ্যে একটা লাল গোলাপ ঘোরালাম। যেখানে কাটা ফুটেছে সেখান থেকে এক ফোঁটা রক্ত বের হচ্ছে। সেগুলো উপেক্ষা করে আমি সবচেয়ে বিপজ্জনক ডাঁটাটা আঙুলের ফাঁকে ঘুরিয়ে গেলাম, আর আমার পেটের ভেতর এক ঘূর্ণি রাগ আর উৎকণ্ঠা পাক খেতে থাকলো। এই মুহূর্তেই শিশুরা নির্যাতিত হচ্ছে। এই সেকেন্ড, এই মিলি সেকেন্ডেই যখন আমি এখানে বসে ক্রিস্টাল গ্লাসে মদ খাচ্ছি, শিশুদের এই মুহূর্তে বলি দেওয়া হচ্ছে, আঘাতপ্রাপ্ত করা হচ্ছে, অঙ্গহানি করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, সবশেষে মেরে ফেলা হচ্ছে। যখন ধর্ষকামী লোকগুলো তাদের চারপাশে ঘোরে, তখন তাদের দেহ থেকে রক্ত খায়। আমার ফোনটা টেবিলের ওপর আছে, তার স্ক্রিন জ্বলে উঠছে সেই ভয়ঙ্কর ভিডিও দিয়ে, যা একটানা লুপে চলছে। আমি সেটা দেখা বন্ধ করতে পারছি না, বা বলে ফেলা ভালো, নিজেকে অত্যাচার করা থামাতে পারছি না। ওই হতভাগা শিশুটি যে ভয়াবহতা ভোগ করেছে, তার বিনিময়ে এটা সামান্য মূল্য। কোথায় এই রীতিগুলো চলে, যেই খোঁজার তাগিদ আরও গভীর হচ্ছে, আর এটা আমাকে ভয়ানক পাগল করে দিচ্ছে। এই মুহূর্তে আমি কিছুই করতে পারছি না। আমি ভিডিওটার উৎস ট্রেস করার চেষ্টা করেছি, কিন্তু যারা এটা লিক করেছে তারা নিজেদের কাজটা খুব ভালো করেই করেছে। আমাকে একেবারে নিতান্তই ক্ষমতাহীন ফেলে রেখে কিছুই ধরা পড়েনি। আমি হয়তো সেরা, কিন্তু প্রযুক্তির একটা সীমাবদ্ধতা আছে। আমি প্রায় সব কিছু থেকে কিভাবে তথ্য বাঁকানো আর জোর করে বের করতে হয় তা শিখেছি, কিন্তু কখনো কখনো সেই চিহ্নগুলোই থাকে না, সংখ্যাগুলো একেবারেই সেখানে নেই। আমার চিন্তাধারা নিচের দিকে ঘুরপাক খাচ্ছে, যেমনটা সোনালি তরল আমার গলা বেয়ে নেমে যাচ্ছে।
আমি গোলাপটা আরও জোরে দ্রুত আমার আঙুলের ভেতর ঘোরালাম। তীক্ষ্ণ কাঁটা আমার মাংস ছিঁড়ে ফেলল। সামান্য যন্ত্রণা আমাকে এক ধরনের মুক্তির ছায়া দিল। কখনো কখনো এই বাচ্চারা যে অত্যাচারের মধ্যে দিয়ে যায় তা দেখে আমার নিজের চামড়া কেটে ফেলার ইচ্ছে করে, আর তাদের সঙ্গে একসাথে যন্ত্রণা অনুভব করতে ইচ্ছে করে। আমি আমার নিজের যন্ত্রণা সৃষ্টি করে তাদের যন্ত্রণা হালকা করতে চাই। হয়তো আমি যদি তাদের পাশে কোনো বেদির ওপরে রক্তাক্ত হয়ে পড়ে থাকি তাহলে ওরা হয়তোবা এতটাও একা বোধ করবে না। কিন্তু আমি তা করছি না, সেই তাড়না ভিত্তিহীন। আর আমি তা চিনতে পারছি। আমি বুঝতে পারলাম যে আমাকে শক্ত হতে হবে। রক্তক্ষরণ আর আমার মানসিক অবস্থা কোনো ঝুলন্ত সুতোয় ঝুলিয়ে না রেখে আমাকে আরও শক্ত হতে হবে যদি আমি এই বাচ্চাদের বাঁচাতে চাই এবং চামড়ার বাণিজ্য ধ্বংস করতে চাই। তাহলে আমাকে আমার সেরা অবস্থায় থাকতে হবে। তাদের জন্য আমার শক্তিশালী আর সক্ষম হওয়া দরকার, কারণ তারা তো সেটা হতে পারবে না। ভিডিওটা আবার শুরু হলো। আমি গর্জে উঠলাম। ছেলেটির কান্না নতুন করে উঠে আমার চারপাশে নীরব জায়গাটিকে ভরিয়ে তুলেছে। আমি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছি, আগেরটার মতোই, কোনো ধরনের ক্লু খোঁজার জন্য। কিন্তু আমি কিছুই খুঁজে পেলাম না। কোনো গুরুত্বপূর্ণ কিছুই না যা আমাকে সঠিকভাবে দেখাবে যে এই উপাসনাগুলো কোথায় হচ্ছে। শুধু একটা পাথরের স্ল্যাব ঘিরে দাঁড়ানো চারজন লোক, কালো পোশাক পরা। যতটা আমি দেখতে পেলাম পুরো এলাকা পাথর, যেন এক ধরনের গুহার অনুকরণ। কিন্তু আমি এতটা বোকা না যে বিশ্বাস করব যে এই লোকেরা আসলে কোনো পাহাড়ের গুহা খুঁজে পেয়েছে লুকানোর জন্য। এটা এক মানবসৃষ্ট গুহা, সিয়াটলের গভীরে নিচে কোথাও, এমন একটা জায়গা যেখানে কোনো এলোমেলো নাগরিক হঠাৎ হেঁটে গিয়ে পড়তে পারবে না। আমি 6 মাস আগে সিয়াটলে এসেছিলাম শুধুমাত্র এই অন্ধকূপের জন্য। আসলে আমি জন্মেছি আর বড় হয়েছি ক্যালিফোর্নিয়ায়। কিন্তু প্রথম ভিডিওটা যখন ফাঁস হয়েছিল আমি ওই ব্যক্তির আইপি অ্যাড্রেস থেকে একটা পিং ধরতে পেরেছিলাম, যা সিয়াটলকে আসল অবস্থান হিসেবে দেখিয়েছিল। তারা দ্বিতীয়বার আর একই ভুল করেনি। আমি যেখানে চাই সেখানে থাকতে এই কাজটা আমাকে স্বাধীনতা দেয়। তাই ওয়াশিংটনে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিতে মাত্র একদিন লেগেছিল, যেখানে গিয়ে আমি সেই নরক গর্তটা খুঁজে বের করতে পারবো আর ধ্বংস করতে পারবো। আর এরকম সময়ে যখন আমি সবচেয়ে নিচে আছি, আমি ভাবনা থেকে নিজেকে আটকাতে পারছি না যে এটাও হয়তো আমার জীবনকে সেরা উপায়ে বদলে দিয়েছে। এটা আমাকে অ্যাডির কাছে নিয়ে এসেছে শেষ পর্যন্ত। আমার মাথা কাঁধের মাঝখানে নেমে গেল। আমার অতিরিক্ত ব্যবহার হওয়া পেশিগুলোতে টান লেগে আছে। আমার চারপাশের কালো মেঘ ঘন হয়ে আমাকে আরও গভীরে টেনে নিচ্ছে। যখন ভিডিওটা আবার লুপ করলো, আমি গোলাপটা মুঠোয় ভাঁজ করে শক্ত করে চেপে ধরলাম। আমার হাত ব্যথায় আর জোরে চেপে ধরা ফুলের কারণে কাঁপতে থাকলো। আমি এটা ভাঙতে থাকলাম যতক্ষণ না এটা শুধু কুঁচকানো পাপড়ি আর চূর্ণ হওয়া কাণ্ডে পরিণত হচ্ছে, যেটা আমার হাত থেকে গড়িয়ে পড়া রক্তে রঙিন হয়ে উঠবে। আমি দাঁত চেপে ধরলাম, কষ্টের আর্তনাদটা ঠোঁট থেকে বেরিয়ে আসা থেকে কোনোভাবে আটকালাম। এটাই এটাই আমার কাজের ধ্বংস হওয়া। কিছুদিন এর সঙ্গে বেঁচে থাকা কঠিন। কিছুদিন আমি প্রায় দাঁড়াতেই পারবো না এই নিষ্ঠুর দুনিয়ার ভার আমার কাঁধে টিকে থাকার কারণে। কিন্তু আমি জানি যদি এটা আমি না করি আমার জীবন অর্থহীন হবে আর সেই বাচ্চারা কোনো কারণ ছাড়াই মারা যাবে।